দিস পেইন ইজ ইমেন্স। কষ্টটা অসীম। এই ক্ষত সারতে সময় লাগবে। কখনো কখনো একটা বাক্যই হাজারো কান্নার ভাষা হয়ে ওঠে। সোনালি ট্রফিটা ছোঁয়ার অপেক্ষায় ছিল আর্জেন্টিনা, যেন তীর্থের কাকের মতো। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল অন্যদিকে। ট্রফি এখন স্পেনের। উল্লাসে ভাসছে লামিন ইয়ামালরা, আর আর্জেন্টিনার আকাশে শুধুই দীর্ঘশ্বাস। বুকের ক্ষতকে এত সহজে শুকায়, সেই না বলা কষ্টই সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন লিওনেল মেসি। তবে কি এই শুধু হার্ট ব্রেক, নাকি শুরু হলো ফুটবলের সবচেয়ে আবেগঘন ফেয়ারওয়েলের গুঞ্জন? আমরা সেসব নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। আমরা যাচ্ছি তার কাছে। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিশ্বকাপের ফাইনালটা আমরা দেখলাম এবং যেমন প্রত্যাশা করেছিলাম, আমার মনে হয় ওইরকম আর্জেন্টিনাকে দেখতে পাইনি। আর্জেন্টিনাকে আরও অনেক দারুণভাবে কামব্যাক করার যে একটা প্রথা ছিল আর্জেন্টিনা, সেটাই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু হলো না। এরপরে আসলে এখনকার বিশ্বকাপ শেষ হয়েছে, তার পরের গল্পটা শুধুমাত্রই সবার একটা চিন্তা, লিওনেল মেসি কি আসলে অবসরে যাচ্ছেন কিনা, লিওনেল মেসি আসলে এরপরে কি করবেন, আদৌ কি লিওনেল মেসি আগামী বিশ্বকাপটা খেলবেন কিনা? ধন্যবাদ আবারও আপনাকে। আগামী বিশ্বকাপ লিওনেল মেসি খেলবে কিনা এটার কিন্তু কোনো স্টেটমেন্ট তার কাছ থেকে পাওয়া যায়নি। ইভেনচুয়ালি কোনো কোচিং স্টাফ বা অন্য কেউ এখন পর্যন্ত দেয়নি। তো সেটা হয়তো আরও পরে দূরে কিছু কথা পরে হয়তো জানা যাবে যে তারা আসলে কোন প্ল্যানে যাচ্ছে লিওনেল মেসি, কিন্তু এবং লিওনেল মেসির ব্যক্তিগত কি প্ল্যান রয়েছে। বাট প্রবাবলি এই সময়টা হয়তো তারা এই ধরনের কোনো স্টেটমেন্টে যাবে না। যদি আপনি থ্রু আউট দ্য টুর্নামেন্ট মেসির পারফরমেন্স দেখেন, সেইখানে তো ডেফিনেটলি আর্জেন্টিনা চাবে মেসি আরও কিছুদিন জাতীয় দলের সাথে খেলুক। কারণ এখনও আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা দলের যদি দেখেন মেইন স্ট্রেংথের জায়গা লিওনেল মেসি। হ্যাঁ, কারণ এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ধরে নিয়েছিলাম যে লিওনেল মেসি কিরকম পারফর্ম করে, লিওনেল মেসি এক্স্যাক্টলি। বাট সেখানে যদি দেখেন, আমি যেটা মাই ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে একটা কথা বলি, আপনি যদি দেখেন পুরো ওয়ার্ল্ড কাপটা যেভাবে আসলে এক্সাইটমেন্ট ছড়িয়েছে, তার আমার মনে হয় যে যদি 60% বাকি প্লেয়াররা করে, 40% মেসি কিন্তু একাই এই ওয়ার্ল্ড কাপের একটা ইমেজ তৈরি করেছে আপনার এই এক্সাইটমেন্টের জায়গাটায়। তো সেখান থেকে ডেফিনেটলি মেসিকে অবশ্যই চাইবে সবাই আরও কিছুদিন জাতীয় দলের সাথে থাকুক, খেলুক, যেহেতু সামনে 2028-এ কোপা আমেরিকা আছে। সেটাও আমার মনে হয় যে এই আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসি খেলুক, বিকজ তার বাইরে থেকে কিন্তু আসলে দলের পারফরমেন্স যদি চিন্তা করেন, সেটা কিন্তু একদমই অ্যাবসার্ড, মানে চিন্তাই করা যায় না তাকে বাইরে রেখে এই আর্জেন্টিনা দল কতটা আসলে সাকসেস হতে পারবে। তো সেখান থেকে লিওনেল মেসি দলের সাথে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। প্রবাবলি হয়তো সে আরও কিছুদিন হয়তো খেলবে, বিকজ তার পারফরমেন্স সেটা বলছে। হ্যাঁ, এমন না যে সে ওয়ার্ল্ড কাপে পারফর্ম করতে পারেনি। দেখেন যে ভাবে সে আসলে শুরুর দিকে যদি ম্যাচগুলির কথা চিন্তা করেন, 2 ম্যাচে 5 গোল, হ্যাট্রিক, এরপরে আবার প্লে মেকারের জায়গা থেকে যেভাবে অ্যাসিস্ট করে দলকে একদম ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে, তার কন্ট্রিবিউশন তো আসলে এই দলটাতে সব থেকে বেশি। অ্যাট আ গ্ল্যান্সে গেলে আসলে লিওনেল মেসি পারফর্ম করেছেন, যদি একেবারে ওয়ান ওয়ার্ডে ডেসক্রাইব করতে হয়। এক্স্যাক্টলি, মানে তার বাইরে থেকে তো আসলে ওইভাবে যারা পারফর্ম করছে তারা জাস্ট তাকে সাপোর্ট করা, বাট এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স কিন্তু সেই দেখিয়েছে। তো সেখান থেকে লিওনেল মেসিকে অবশ্যই চাইবে, নট অনলি আর্জেন্টিনার ফ্যান, লিওনেল মেসির সারা বিশ্বে যত ফ্যান রয়েছে সবাই চাবে লিওনেল মেসি আরও জাতীয় দলে খেলুক। বিকজ লিওনেল মেসি যদি জাতীয় দলে না খেলে, আপনি একটু ভাবেন মানে আমরা আসলে কার খেলাটা উপভোগ করবো। এখনও সে যেভাবে আসলে আমাদেরকে ম্যাচের পর ম্যাচ যে এক্সাইটমেন্ট দিয়ে যাচ্ছে বা যে এন্টারটেনমেন্ট দিয়ে যাচ্ছে, সেইটা সে না থাকলে আসলে ওই জায়গাটা কে দিবে বা আমরা কার খেলাটা উপভোগ করবো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখনই আসলে তার রিটায়ারমেন্টের সময়টা আসে নেই, বিকজ 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন পর আমরা ধরে নিয়েছিলাম সে হয়তো খেলবে না। বাট তারপরে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এসে যেভাবে মানে তার পারফরমেন্স দেখিয়েছে, আমার মনে হয় 2022 ওয়ার্ল্ড কাপ থেকে বড় ইম্প্যাক্টফুল পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে ছিল। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সে আরও হয়তো কিছুদিন খেলবে জাতীয় দলে। লিওর একটা আফসোস কি থেকে যাবে কিনা যে 2022 খেলেই যদি অবসরে চলে যেতেন, কিংবা আর কিছুদিন কোপা আমেরিকা ছিল, সেইটার পরেই যদি আসলে থেমে যেতেন, তাহলে আসলে এই 26-এর এই আক্ষেপটা রয়ে যেত না যে বিশ্বকাপ ট্রফিটা শেষবারের মতো ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ আমরা বলছি, সেখানে আসলে বিশ্বকাপ না জিতেই আসলে লিওনেল মেসিকে মাঠ ছাড়তে হলো। না, আমি একটু এটাকে আবার অন্যভাবে দেখি। দেখেন 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে মানে যে স্বপ্ন ছিল বা যে খরাটা ছিল, সেটা তো কেটে গিয়েছে। হ্যাঁ, ইভেনচুয়ালি মানুষের যে একটা ভুল ধারণা ছিল যে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি বড় ট্রফি জিততে পারবে না, ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, সেইটা তো সে করে দেখিয়েছে। তো তারপরে আমার কাছে মনে হয় যে সে একটা
বড় প্রেশার রিলিফ হওয়ার যাওয়ার পর সে পুরোপুরি মাঠের খেলাটাকে এনজয় করার জন্য কিন্তু জাতীয় দলে খেলেছে। ইভেনচুয়ালি সেটা কিন্তু পুরোটাই ডেলিভার্ড করেছে। আপনি একদম। দেখেন এমন না যে সে পারফর্ম করতে পারেনি, এবার এই ওয়ার্ল্ড কাপও যে ফাইনাল পর্যন্ত আসছে তার পারফরমেন্সের উপর বেস করেই Base কিন্তু করেই। আসছে। তো সেখান থেকে আমার মনে হয় না যে এটা কোনো আফসোসের জায়গা রয়েছে, বরং এটা একটা বড় প্রাপ্তির জায়গা যে ব্যাক টু ব্যাক দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে Final খেলা। তার একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল এই দলটাতে। ইভেনচুয়ালি আমি যদি ভুল না করি যে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে এটা তো আনডাউটলি লিওনেল মেসির কাছে যাওয়ার পাওয়ার কথা ছিল। কথা। পাওয়ার এটাতে কথা। একটু আসি যে এই যে গোল্ডেন বলটা পেলেন রদ্রিগ, সেখানে আসলে এইটা কতটুকু জাস্টিস হয়েছে এটা আমার নিজেরও একটা জানতে চাওয়ার বিষয় যে আসলে কতটুকু জাস্টিস হলো, এবং সেখানে আসলে ফিফা যেটা ক্লেম করতে চেয়েছে যে রদ্রি আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল মাঠে, সবচেয়ে বেশি মানে অবদান তার ছিল গোল এবং মানে অ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে কিংবা টিমমেটদেরকে ভালোভাবে বন্ডটা ক্রিয়েট করার জন্য। এই যুক্তিটা কি আসলে পারফরমেন্সের খাতিরে আসলে খাটে কিনা? এটা আমি মানে একটু অন্যভাবে দেখি, মানে এই গোল্ডেন বলটা দেওয়ার ক্ষেত্রে যে 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 ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করা হয়, মানে যে দিকগুলি দেখা হয় সেটা হলো যে আপনার থ্রু অফ দ্য টুর্নামেন্ট আপনার টিমের পারফরমেন্স আপনি কতটা কন্ট্রিবিউশন করেছেন, আপনি কতটা ইম্প্যাক্ট রাখতে পেরেছেন আপনার দলের জন্য। সেখানে আপনার রড্রির নামটা আপনি বলছেন, রড্রি থ্রু অফ দ্য টুর্নামেন্ট সে কিন্তু কোনো গোল করেনি, অ্যাট দ্য সেম টাইম কোনো অ্যাসিস্টও করেনি। একদম। হ্যাঁ, তার কোনো নামের সাথে এগুলি ছিলই না। সে জাস্ট যেটা হয়েছে যে তার কিছু পাস ডিস্ট্রিবিউশন ছিল, সাকসেসফুল পাস, এবং তার কিছু 1 by 1 কিছু ট্যাকেল ছিল বা ক্লিয়ারেন্স ছিল যেগুলি হয়তো সলিড ছিল। বাট এইগুলি দিয়ে আপনি একটা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে আপনি গোল্ডেন বল পেয়ে যাবেন, এটা ইজ আমি বলবো যে ইজ ভেরি আনফর্চুনেট। এবং এটা নিয়ে কিন্তু হয়তো খুব কথা কম হচ্ছে, বাট এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু ভিতরে অনেক আপনি জানেন যে তারা একটা রাগ, Question আছে। হ্যাঁ কোশ্চেন আছে। ইভেনচুয়ালি অনেক সাবেক ফুটবলাররা, ওয়ার্ল্ডের অনেক সাবেক ফুটবলার এটা নিয়ে কিন্তু অলরেডি কোশ্চেন তুলছে। ইভেনচুয়ালি অনেক মানে ইন্টারন্যাশনাল মিডিয়াও কিন্তু এটা নিয়ে অনেক রিপোর্ট করেছে যে এটা আসলে ঠিক হয়েছে কিনা রড্রিকে দেওয়াটা। রড্রির দল চ্যাম্পিয়ন ইজ ফাইন, বাট আপনাকে দেখতে হবে যে সেমিফাইনাল পর্যন্ত আপনার দলের সব থেকে বেস্ট কন্ট্রিবিউশন কার ছিল। সেখানে আনডাউটলি লিওনেল মেসির মতো কিন্তু আপনি জানেন যে কারো কন্ট্রিবিউশন এই ওয়ার্ল্ড কাপে ছিল না। আমি যেটা বললাম যে এই ওয়ার্ল্ড কাপটা অনেকটা রং হারাতো যদি লিওনেল মেসির এরকমের পারফরমেন্স না দেখেন। আপনি একটু ভাবেন, ওয়ার্ল্ড কাপ ফাইনালে যদি আর্জেন্টিনা না যেত, ইংল্যান্ড আর স্পেন যদি ফাইনাল খেলতো, এই ফাইনালটা আমার কাছে মনে হয় সারা পৃথিবীর মানুষ ফাইনাল মনে হতো না আসলে। হতো না। যদিও আনফরচুনেট ফাইনালে হয়তো আর্জেন্টিনা পারফর্ম করতে পারেনি, ভালো ফুটবল খেলতে পারেনি, একটা ওয়েস্ট ম্যাচ খেলছে তাদের হিস্ট্রিতে। তো সেটা অন পার্টিকুলার ডেতে এরকম একটা দিন হয়। হ্যাঁ, সবসময় যে আপনি পারফর্ম করতে পারবেন এটা এরকমের না। তো সেই দিনটা বাদ দিয়ে আপনি যদি থ্রু অফ দ্য টুর্নামেন্ট দেখেন, আর্জেন্টিনা দলের যে কন্ট্রিবিউশন ছিল ফাইনাল ম্যাচের আগে লাস্ট 4টা ম্যাচ তারা যেভাবে আসলে স্ট্রংলি কামব্যাক করেছে, সেটা তো মানুষ এই জায়গাটা তো এনজয় করেছে, রাইট? তো সেই জায়গা থেকে আমি বলবো যে গোল্ডেন বলের একমাত্র দাবিদার আমি মনে করি যে লিওনেল মেসি। আপনি যদি 2014 ওয়ার্ল্ড কাপে দেখেন যেটাতে লিওনেল মেসি গোল্ডেন বল পেয়েছিল, ফাইনালে হেরে গিয়েছিল জার্মানির সাথে, তারপরও তার পারফরমেন্সের উপর বেস করে কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং এই ওয়ার্ল্ড কাপে তো আমি মনে করি 2014, 2022 ওয়ার্ল্ড কাপ থেকে বেশি ইম্প্যাক্ট পারফরমেন্স ছিল এই ওয়ার্ল্ড কাপে। তো সেখানে আমি মনে করি যে এটা একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ইন এ সেন্স এই কারণে বললাম, আপনি যে আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ অনেক কন্ট্রোভার্সি হয়েছে। হ্যাঁ, মেসিকে ফিফা বয় এগুলি বানানো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি ফিফা এক সাইডে রেখে এই কন্ট্রোভার্সিগুলিকে দূর করার জন্য যে ফিফা আসলে কাউকে কোনোভাবেই মানে কি বলবো, মানে কোনো পক্ষে যায়নি, যার কারণে তারা আসলে তাদের জায়গাতে একটা নিজেদের জায়গাটা অবস্থানটা ঠিক রাখার জন্য আমার কাছে মনে হচ্ছে রড্রিকে দিয়ে মেসিকে না দিয়ে জিনিসটাকে আমার মনে হয় কন্ট্রোভার্সিকে ধামাচাপা দেওয়ার জন্য ফিফার এই আমার সেটা মনে হয়েছে কারণ আদারওয়াইজ এইটা লিওনেল মেসির বাইরে আমি কাউকে দেখি না এই গোল্ডেন বলে, আমি কাউকে দেখছি না। এটা আসলে আমাদের মতো ভক্ত যারা তাদের মনেও এই প্রশ্নটা ছিল যে এটা আসলে কেন হলো। এখন আসলে লিওনেল মেসির একটা জিনিস জীবনে তো মানে ক্যারিয়ারে যা যা পাওয়া সম্ভব আসলে সবকিছু পাওয়া হয়ে গেছে। একটা গোল্ডেন বুটের জন্য লিওনেল মেসির একটা অপেক্ষা ছিল, যেটা কিনা এইবার পাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, সেই জায়গাটাতে ফাইনাল ম্যাচে হয়তো হ্যাট্রিক করতে পারলে কিংবা 2টা গোল এবং একটা অ্যাসিস্ট করতে পারলে সেখানেও লিওনেল মেসি এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুটটাও জিতে যেতে পারতেন। কিন্তু সেই আক্ষেপটা রয়ে গেল লিওনেল মেসির যে ক্যারিয়ারে শুধু ওই একটা জিনিসই এখন পাওয়া হলো না। না, আপনি দেখেন যে মেসির মানে ওয়ার্ল্ড কাপ যে 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে,
হ্যাঁ, তিনটাতেই কিন্তু ইন্ডিভিজুয়াল তার কিছু না কিছু কিন্তু Performance ছিল। পারফরমেন্স তো ছিল, কিছু ট্রফিও ছিল, অ্যাচিভমেন্ট ছিল। তো সেটা এই ওয়ার্ল্ড কাপে সে পায়নি। ইভেনচুয়ালি আপনি যেটা দেখেছেন যে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কিলিয়ান এমবাপ্পে এবং মেসির যে আসলে লড়াইটা হয়েছে, এটাও কিন্তু মানুষ অন্যভাবে এনজয় করেছে। তারা দুইজন এখন কিলিয়ান এমবাপ্পের 22 গোল, লিওনেল মেসির 21 গোল। কেউ আমরা ধরে নিয়েছিলাম এই ওয়ার্ল্ড কাপের আগে যে লিওনেল মেসি আসলে এই ওয়ার্ল্ড কাপে 8টা গোল করবে, 4টা অ্যাসিস্ট করবে, তার গোল সংখ্যা 21 হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার সে হবে। তো সেই জায়গা থেকে সেটা তো সে করে দেখিয়েছে। কিলিয়ান এমবাপ্পে তার সাথে সাথে কিন্তু একটা বিশাল ফাইটিং কম্পিটিশন তৈরি করেছে, যেটা দেখতে ভালো লেগেছে। এন্ড অফ দ্য যে কিলিয়ান এমবাপ্পে হ্যাভ স্ট্রেংথ, যে আমার কাছে মানে ইজ ভেরি ইয়ং স্টিল, তার আরও সময় রয়েছে এই রেকর্ডগুলিকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। 22 গোল করেছে, সে এখন টপ স্কোরার এই ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির। ইভেনচুয়ালি এবার তো সে গোল ব্যাক টু ব্যাক 2টা ওয়ার্ল্ড কাপে সে গোল্ডেন বুট পেয়েছে। এটা তো আসলে আমি বলবো যে ইন্ডিভিজুয়াল তার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং হিস্ট্রিতে এই একজনই যে কিনা ব্যাক টু ব্যাক দুইবার পেয়েছে। তো সেখানে আমি বলবো যে লিওনেল মেসি তার সাথে বড় একটা কম্পিটিশন করেছিল, বাট যেটা হয় যে থার্ড ম্যাচ প্লেসের নির্বাচনী ম্যাচ যেটা ছিল ইংল্যান্ড ফ্রান্স, সেখানে কিলিয়ান এমবাপ্পে তো এগিয়ে গেল 10 গোল করল, লিওনেল মেসি 8 গোল। আমি বলবো যে লিওনেল মেসি এই সময়টা তো এসো কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হ্যালান্ড, হ্যারি কেনদের মতো প্লেয়ারদের সাথে, স্ট্রাইকারদের সাথে যেভাবে আসলে তাল মিলিয়ে গোল করে গিয়েছে, রেসটা কন্টিনিউ করে গেছে, সেটাই তো আমি বলবো যে বিশাল একটা অ্যাচিভমেন্ট এই 39 ইয়ার্স বয়সের একজন প্লেয়ার। যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আসলে মেসি কিন্তু তো আমরা অনেক কথা বলেছি যে মেসি কতটা গেম টাইম পাবে, আদৌ আসলে খেলবে কিনা, বা পরে খেলবে কিনা, বা প্রথমে খেললে কতটুকু সময় খেলবে। বাট আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপের লাস্ট 5টা ম্যাচ, একটা ম্যাচ সে শুধু সাবস্টিটিউট খেলেছে, বাকি সব ম্যাচগুলি কিন্তু সে দেখবেন যে পুরো সময়টাই খেলেছে। ইভেনচুয়ালি লাস্ট 5টা ম্যাচে 2টা ম্যাচে 120 মিনিট খেলেছে, 3টা খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ 100 মিনিটের সময় ধরে খেলেছে। সো ভাবা যায় সে অ্যাসিস্ট করেছে, হ্যাঁ, টিমের একদম মেইন উইনিং মোমেন্টসগুলিতে তার পারফরমেন্স ছিল একদম দেখার মতো। স্পেশালি ইংল্যান্ডের সাথে ম্যাচটা যদি দেখি, একদম ক্রুশিয়াল মোমেন্টে তার ওই পারফরমেন্স ডেলিভারি যেভাবে করেছে, এটা তো সারা বিশ্ব সারা জীবন মনে রাখবে। এবং আপনাদের যে রিপোর্ট যেভাবে দেখানো হয়েছিল, সেখানে তো মেসি এখন সারা পৃথিবীর একটা ইমোশনের জায়গা। হ্যাঁ, এটা হয়তো অনেকে সাপোর্ট করবে কি করবে না আমি জানি না, বাট মেসি বিশ্ব ফুটবলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে, এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, যেটা আগামী 100 বছর বা এর পরের সময়টাতে এই জায়গাটা কে আসলে ম্যানেজ করবে, এটা কিন্তু এখন আমরা জানতে মানে বুঝিনি। একটা তর্ক কিন্তু আজীবনই থেকে গেছে যে হু ইজ দ্য গোট, সেই জায়গাটাতে এবার লিওনেল মেসিকে আসলে গোট বলার যে অপেক্ষাটা, যে একটা তর্ক কিন্তু থেকেই যেত, আসলে কি লিওনেল মেসিকে বেছে নেবে গোট হিসেবে নাকি রোনালদো, সেই জায়গাটাতে তর্ক সব সময়ই থাকে। কিন্তু এবার আসলে সবার একটা ছিল যে একটা আশা ছিল লিওনেল মেসি এবারের বিশ্বকাপটা জিতে গেলে সেই তর্কে একটা ফুল স্টপ পড়ছে, একেবারে নিশ্চিতভাবেই পড়ছে। সেই জায়গায় লিওনেল মেসি আবারও একটা বিশ্বকাপ জিততে পারলেন না, সেই 14র মতো ফাইনালে গিয়েও আসলে ট্রফিটা ছোঁয়া হলো না, এই আক্ষেপটা থেকে গেল। এবং এবার কি তাহলে সেই তর্কে ফুল স্টপটা পড়লো, নাকি এখন পর্যন্ত সেই তর্ক চলবে? না, এই তর্কে ফুল স্টপ অনেক আগেই পড়েছে। হ্যাঁ, এটা হয়তো এখন অনেকে মানে মেনে নিতে পারছে, অনেকে পারছে হ্যাঁ না, মেনে নিতে পারছে না কারা, সেটা সেই দলটার সম্পর্কে আমার ধারণা নেই। বাট লিওনেল মেসি যে গ্রেটেস্ট অফ অল টাইম, মানে এটা তো আসলে সে 2022 ওয়ার্ল্ড কাপ যাওয়ার পরে সেটা হয়ে গিয়েছে। দেখেন, একটা সময় মেসির সাথে কিন্তু পেলে ম্যারাডোনা তুলনা করতো, বাট ওই মেসি যে ওয়ার্ল্ড কাপ জিতে নেই শুধু ওই একটা আক্ষেপই ছিল, বা সেটা যখন সে 2022-এ করে ফেলেছে। আপনি চিন্তা করেন একজন প্লেয়ার 8টা ব্যালন ডিওর, মানে একটা সিজনে 91 গোল বার্সেলোনার প্রাইম টাইমটাতে, তারপরে সব থেকে বেশি ট্রফি জয় করা, ইন্ডিভিজুয়াল তার যে খেলার কারিশমাটা, আমি এইগুলো এক সাইড দিলাম, তার মাঠের পারফরমেন্স যদি দেখেন, মেসি যখন ড্রিবল করে, মেসি যখন বল নক করে, এই সৌন্দর্যটা অন্য কোন প্লেয়ারের ভিতরে আপনি দেখেন। এইখানে আমি আনডাউটলি আমার সাথে হয়তো অনেকে ডিফেন্ড করবে, দ্বিমত পোষণ করবে, আমি মেসির ধারে কাছেও কাউকে দেখছি না সর্বকালের সেরা প্লেয়ারের যে জায়গাটা বলছেন। ইভেনচুয়ালি আমরা যখন প্লে ম্যারাডোনা খেলা দেখতে পারি না, বাট আমরা শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, তারাও এখন স্বীকার করছে যে মেসি আনডাউটলি গ্রেটেস্ট অফ অল টাইম। এর ধারে কাছেও আসলে এখনো প্লে ম্যারাডোনাকে সে অনেক আগে ছাড়িয়ে গিয়েছে। তো সেই জায়গাটা আপনি যেটা বলছেন ফুল স্টপ, এটা অনেক আগেই পড়েছে। এটা নিয়ে আমার কাছে মনে হয় যে কোশ্চেন। আর একটা ব্যাপার হলো যে 39 বছর বয়সে এসেও আর্জেন্টিনাকে আসলে যে পারফরমেন্সে দেখিয়েছে, এখান থেকে তো আসলে আমরা আরও ধরতে পারি যে মেসি আসলে কোন লেভেলের প্লেয়ার, মেসি আসলে পার্টিকুলার ডেতে মেসির
কত কিছু করার ক্ষমতা থাকে। আছে, হ্যাঁ, true. বিকজ ইংল্যান্ডের সাথে যদি ম্যাচটা দেখেন, আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাচটা হারতে যাচ্ছে, বাট তার ওই দুইটা মোমেন্টস কিন্তু পুরো ম্যাচ চেঞ্জ করেছে। এটা নট অনলি ওই ম্যাচটা, তার থ্রু অফ দ্য কেরিয়ারেই কিন্তু সেই রকমের ম্যাচ, মানে মানে কত যে ম্যাচ এরকমের সেই উইনিং মোমেন্টস দিয়েছে, সেটা তো আমরা সবাই হিসাব জানি। নাই। তো সেটা বলবো যে লিওনেল মেসিকে নিয়ে আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেন জাস্ট আমরা করার জন্যই করি, বাট এটা আসলে তার জন্য কখনোই ফেয়ার না। স্পেনের ব্যাপারে একটু আসতে চাই। আসলে ট্রফি জেতার জন্য যেই দলটা ডিজার্ভিং ছিল তারাই আসলে জিতেছে, এবং স্পেন যে পারফরমেন্স দেখিয়েছে সেইটা আসলে কোনো কিছু দিয়েই আসলে মেজার করার মতো না আমার মনে হয়, এবং তাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল বলেই বিশ্বকাপ জিততে পেরেছে। স্পেন এখন দেশে ফিরেছে, দু দলই আসলে দেশে ফিরেছে। লিওনেল মেসি খেলবেন কি খেলবে না, ওদিকে স্কালোনির একটা অলরেডি একটা হিন্ট দিয়ে ফেলেছেন যে ডিসেম্বর পর্যন্ত সে হয়তো দলের সঙ্গে আছেন, এরপর আর থাকবে না। এই আর্জেন্টিনা দলটার এরপরে কি হবে? লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি এই দুইজনই তো আসলে পুরো আর্জেন্টিনা দলটার মানে সামলানোর যে বিষয়টা সেটা করেছেন, একটু ছোট্ট করে জানতে চাইবো। না, ডেফিনেটলি আর্জেন্টিনা একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে যাবে যখন লিওনেল স্কেনি বা লিওনেল মেসি যদি এই দলটা থেকে সরে যায়। হ্যাঁ, একটা স্ট্রাগল তাদের তৈরি হবেই। হ্যাঁ, বিকজ এদের দুজনের বাইরে কিন্তু দলের স্ট্রেংথ আমার মনে হয় যে 50% কমে যাবে, তারও বেশি কমে যাবে। তো তখন হয়তো তারা সার্ভাইভ করতে পারবে, বিকজ দলে আবার কিছু প্লেয়ার আছে, ট্যালেন্টেড প্লেয়ার আছে, যারা হয়তো দলগতভাবে একটা টিম হয়ে যদি খেলতে পারে ওই জায়গাটা সার্ভাইভ করতে পারবে। বড় মেজর কোনো ট্রফি জেতা বা একদম বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট করতে গেলে আসলে যে ধরনের একজন লিডার লাগে বা একজন প্লেয়ার লাগে, সেইটা একটা বড় অ্যাবসেন্স তো থেকে যাবে। আর স্পেনের কথা বলছেন, স্পেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট আউটস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ, আপনি ভাবতে পারেন একটা ওয়ার্ল্ড কাপ মতো স্টেজে তারা মাত্র একটা গোল কনসিড করেছে। তো সেই দলটার স্ট্রেংথ কতটুকু সেটা তো আমরা পুরো ওয়ার্ল্ড কাপেই দেখেছি। আর একটা ব্যাপার হলো যে তাদের আসলে কালেকটিভ পারফরমেন্সটা মানে পুরো ওয়ার্ল্ড কাপকে আসলে আমি বলবো যে এক্সাইটমেন্ট করে তুলেছে। ইভেনচুয়ালি ফাইনালে যদি দেখেন, আর্জেন্টিনার মতো একটা ডিফেন্ডিং দল যারা কিনা এই ওয়ার্ল্ড কাপ জিততে আসছে বা এই ওয়ার্ল্ড কাপে যেভাবে থ্রু অফ দ্য টুর্নামেন্ট পারফরমেন্স করছে, তাদেরকে আর কোনোভাবে পাত্তাই দেয়নি। ইভেনচুয়ালি ব্যাক টু ব্যাক দুইটা ফাইনালিস্ট দল, ফ্রান্স এবং আর্জেন্টিনা, দুইটা দলকে আসলে তারা কোনোভাবে কাউন্ট করেনি। সো এই স্পেন দলটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়। ইন ফিউচার যে আরেকটা যে ইউরো রয়েছে বা নেক্সট যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে স্পেনকে আমার মনে হয় যে আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে, বিকজ তাদের যে ইয়ং প্লেয়ার রয়েছে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, এরা কিন্তু তখন আরও পরিণত হবে। আমি বলবো যে তখন এই স্পেন আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ফুটবলকে আগামী 10 বা 8-10 বছর যেভাবে ডমিনেট করবে, সেটা আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।